অনেকেই জানতে চায় আসলে পেঁপে গাছ কীভাবে করে লাগাতে হয়। পেঁপে গাছ সাধারণত অনেকেই কিছু ভিডিও তৈরি করেছে পেঁপে গাছ দক্ষিণমুখী করে লাগায়, অর্থাৎ দক্ষিণমুখী করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগায়। সেভাবে আমিও কিন্তু লাগিয়েছি। এখানে দেখুন ঠিক গোড়াটাতে কিন্তু একটু বাঁকা আছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই চারা গাছটা যখন আমি প্রথম অবস্থায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাই তখন কিন্তু বাঁকা ছিল। পরবর্তীতে একদিন পরে কিন্তু গাছটা সোজা হয়েছে, অর্থাৎ সোজা হতে গিয়ে গোড়াটা কিন্তু মোটাও হয়েছে এবং একটু দক্ষিণমুখী হয়ে একটু কিন্তু ঝুঁক আছে। তাহলে দক্ষিণমুখী যদি ঝুঁক থাকে এই গোড়ার শিকড় বেশিরভাগ কিন্তু এই পাশে, অর্থাৎ উত্তরমুখী, আর দক্ষিণমুখী শিকড় একটু কম পরবর্তীতে হবে এবং গাছটা কিন্তু ওইভাবে করে ব্যালেন্স হয়ে উপরের দিকে উঠতেছে। এখন এই চারা গাছটা আমি দক্ষিণমুখী করে লাগানোর ক্ষেত্রে কী সুবিধা? সাধারণত বাতাস দক্ষিণ মুখ থেকে আসে। একটা গাছ যখন দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে তখন পেঁপের এখানে ভার থাকবে, তখন বাতাসে ওইটা আমি যদি উত্তর দিকে করে ঝুঁক করে লাগাতাম তখন দক্ষিণ দিক থেকে বাতাস আসলে এটা উত্তর দিকে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি অলরেডি থেকে যায়। কিন্তু আমি যখন দক্ষিণমুখী করে লাগালাম তখন বাতাস যখন আসবে, পেঁপে যখন গাছ ভারী থাকবে, খুঁটি দিলেও এরপরও একটু নিশ্চয়তার একটু কথা বলতেছি, তখন দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসবে তখন ঝুঁক যখন দক্ষিণ দিকে থাকবে তখন গাছটাকে এইভাবে করে নাড়া দেবে। এই নাড়া দিলে সেক্ষেত্রে কিন্তু গাছটা স্ট্রং থাকবে। এছাড়া গোড়াটা দক্ষিণমুখী করে দিলে গোড়াটা কিন্তু মোটা হয়। এছাড়া আরও করা যায়, আরও কিছু কাজ করব, এখনও চারাটা ছোট। আমি চাইলে এটাকে এইভাবে করে একটু বেঁধে দিতে পারতেছি, দক্ষিণ দিয়ে করে আরও একটু বাঁকা হবে গাছটা। আর একটু বাঁকা হলে একটু বসা অবস্থায় নিচ থেকে পেঁপেগুলো ধরা আরম্ভ হবে। যেমন মনে করেন এখন যেহেতু বর্ষাকাল, এই যে এই গ্যাপটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমি যখন আরেকটু বাঁকা করব তখন এই গ্যাপগুলো কিন্তু ছোট হয়ে আসবে, একটু ভাঁজ আসবে, এরপর পরবর্তীতে উপরের হাইটে গিয়ে আর একটু কমবে। আমি এই ধরনেরও কিছু প্র্যাকটিক্যাল কাজ করে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আবার এখন আপনাদের দেখাবো, এটা তো চারা অলরেডি বড় হয়েছে, এখন একটা রোপণ করে দেখাবো কিভাবে আমি দক্ষিণমুখী করে লাগাচ্ছি। এটি একটি পেঁপে গাছের জন্য গর্ত তৈরি করেছি, অর্থাৎ 2 ফিট বাই 2 ফিট, চারদিকে 2 ফিট আছে, গভীরতাও 2 ফিট। আমি একটু খেয়াল করুন, এটা একটা পাহাড়ি জায়গা, উপরের পাড়টা একটু উঁচু আছে দেখুন, আর গর্তটা একটু ভিতরে। দুই পাশে কিন্তু নালা করা আছে, এই পাশেও নালা করা আছে এবং ঠিক এই পাশেও কিন্তু নালা করা আছে পানি চলাচলের জন্য। এছাড়া যেহেতু আমি চারাটা একটু ভেতরে বসাবো, আস্তে আস্তে মাটি দিয়ে দিয়ে পার বেঁধে দিয়ে দিয়ে উপরের দিকে তুলবো, সেক্ষেত্রে আমি কিন্তু এদিকেও একটা নালা করে দিয়েছি, অর্থাৎ পুরো গর্ত থেকে এক পাশে কিন্তু পানি যাওয়ার ব্যবস্থা কিন্তু করেছি। এটা কেন করেছি? যাতে চারা লাগানোর পরও যাতে গোড়াতে পানি না জমে। আমি সার দিয়ে গর্তটা তৈরি করেছি, ঠিক মাঝখানটাতে করে আমি দেখুন হাত দিয়ে কি নরম মাটি, অর্থাৎ সার দিয়ে গর্তটা তৈরি করে রেখেছিলাম। এখানে যখন আমি হাত দিয়ে খোঁচা দিয়েছি সাথে সাথে গর্তটা কিন্তু করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। হাত দিয়ে গর্তটা করার পর আমি গর্তের নিচের দিকে প্রথম অবস্থায় অল্প করে শুকনো গোবর দিচ্ছি। শুকনো গোবর দেওয়ার পর মাটির উপরিভাগের মাটি, অর্থাৎ যে মাটিটা উপরের দিকে থাকে সেটাতে জৈব উপাদান বেশি থাকে, একটু কালচে হয় মাটিটা। ওইখান থেকে আমি এই গোবরের উপরে কিন্তু অল্প মাটি দিচ্ছি, এই অল্প মাটি দিলাম গোবরের উপরে। এরপরে এই চারাটা দেখুন, চারাটা আমি দক্ষিণমুখী করে রেখেছি। যেহেতু আমি নিজে ভিডিও করতেছি, এক হাত দিয়ে ধরে আমি পলিথিনটা ব্লেড দিয়ে কাটবো। হাত দিয়ে ছিঁড়তে গেলে অনেক সময় যে পলি ব্যাগের মাটিটা ভেঙে যায়, ভেঙে গেলে পেঁপে গাছের শিকড় কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি ব্লেড দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি
পেঁপে গাছের পলি ব্যাগটা কেটে নিলাম। এটি প্রায় 45 দিন থেকে 46 দিন হয়েছে পেঁপে চারাটার বয়স। আরেকটু আগে লাগানো উচিত ছিল। এরপর দেখুন এখানে কিন্তু নিচের অংশে কিন্তু আমি গোবর দিয়েছি, এরপর মাটি দিয়েছি। আরেকটু দেখায়, আমি ঠিক দক্ষিণমুখী করে আর অল্প মাটি দিচ্ছি, দক্ষিণ দিকে করে। কেন, আমার যে গর্তের মাটিটা তৈরি করা, এই গর্তের মাটিতে কিন্তু সার আছে, অর্থাৎ প্রায় টিএসপি, এমওপি, ইউরিয়া, বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, জিপসাম, চুন, সবগুলো মিলে প্রায় 1 কেজির মতো সার কিন্তু এই গর্তে মেশানো আছে। এছাড়া আছে আবার গোবর। তো সাধারণত সার দিয়ে গর্তটা প্রায় 12 থেকে 15 দিন বা কোনো ক্ষেত্রে 20 দিন পর্যন্ত একটু মজিয়ে রাখতে হয়, যাতে সারগুলোর গরম ভাবটা, অ্যাকশনটা যাতে কমে যায়। এছাড়া অনেক ক্ষেত্রে মাটিতে মেশানোর সময় সার এক জায়গায় যদি বেশি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই চারাতে আঘাত আসতে পারে। সেক্ষেত্রে আমি যাতে সারের মাটিটা দ্রুত এই গাছের চারাতে না লাগে, সেই জন্য এই পাশে দক্ষিণ দিকেও কিন্তু অল্প মাটি দিয়ে নিয়েছি। এই পলিব্যাগটা খুলে চারাটা দক্ষিণমুখী করে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চারাটা কিন্তু বসালাম। বসানোর পর যে মাটির উপরের অংশের মাটি, পলিব্যাগের যে অর্থাৎ চারার গোড়ার যে মাটিটা আছে, এটার চারপাশে কিন্তু দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম, এই তো দিয়ে দেওয়ার পর অর্থাৎ এই পলিব্যাগের মাটির চারপাশে কিন্তু এমনি সাধারণ মাটি, সারের কোনো মাটি কিন্তু নাই। এর পরবর্তীতে আমি যে গর্ত করেছি, গর্তের যে মাটিটা আছে, এটা চারপাশে এভাবে করে দিয়ে দিলাম, মানে ওইটার সাথে যাতে সরাসরি যাতে না লাগে। এরপর অন্য মাটি এর উপরে দিয়ে, অর্থাৎ যেহেতু এই চারার গর্তের মাটিটাতে সার আছে, বৃষ্টির পানি পড়লে এই সারওয়ালা মাটিটা ধুয়ে চলে যেতে পারে, এই জন্য উপরে অল্প মাটি দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে মাটি দিয়ে একটা ডিবির মতো তৈরি করে দিলাম, অর্থাৎ উঁচু করে তৈরি করে দিলাম। তাহলে দক্ষিণমুখী করে লাগিয়েছি। দক্ষিণমুখী করে লাগালে কি হয় সেটা তো এই কিভাবে লাগিয়েছি সেটার আগেই আপনাদেরকে দেখিয়েছি, ডিবি করে দিয়েছি। এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, কিছু খড়কুটা অর্থাৎ ঘাস পাতা, শুকনো পাতা হোক, এভাবে ঢিবির উপরে দিতে পারি, যাতে বৃষ্টির পানি পড়লে এই ঢিবিটা আর এটা সারের মাটি আছে, এটা ধুয়ে চলে না যায়। সেক্ষেত্রে চারাটা যখন আস্তে আস্তে বড় হবে, আমি চারপাশে অল্প 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 মাটি দিয়ে আস্তে 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 এটা গোড়াটাকে বেঁধে দিব। বেঁধে দিলে চারাটা সুন্দর হয়ে উঠবে। দেখুন এই চারাটা কিন্তু এইভাবে করে লাগিয়েছিলাম। এখন কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। গোড়াটা দক্ষিণমুখী করে লাগিয়েছি। গোড়াটা কিন্তু মোটা হয়েছে, মোটা হয়ে একটু অ্যাঙ্গেল হয়ে কিন্তু চারাটা আস্তে আস্তে সোজা হচ্ছে। এই ক্ষেত্রে চারাটা বসা অবস্থায় থাকবে। এছাড়া আগেই তো বিস্তারিত বলেছি দক্ষিণমুখী করে লাগানোর কি সুবিধা। আপনারা এইভাবে করে কিন্তু পেঁপে চারা লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনেক উপকারে আসবে এবং গাছটা সুস্থ সবল থাকবে। তো চেষ্টা করেছি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। সময় সুযোগ অনুযায়ী সবাইকে একটু রিপ্লাই দিয়ে অনলাইনের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।